বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা হোমিওপ্যাথির খুব জটিল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আমাদের আজকের আলোচ্য বিষয়ে হোমিওপ্যাথির খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা, অতি গুরুত্বপূর্ণ জায়গা, এবং একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সবচেয়ে বড় করণীয় যে জায়গাটা বা বেশি করণীয় যে জায়গাটা বা যার উপরে অবলম্বন করতে হবে আমাদের, সেই জায়গাটা সেটা হলো কেস টেকিং। এই কেস টেকিং আমাদের অধিকাংশ ডাক্তাররা এই কেস টেকিংটা করেন না। যারা লোকালে প্র্যাকটিস করেন, সাধারণ প্র্যাকটিস করেন, তারা দেখবেন ওই দুই কথা রোগীর কাছ থেকে শুনে কি হয়েছে, শুনেই একটা ঔষধ নির্বাচন করে দেয়। ওই রোগীটা আবার 1 সপ্তাহ 15 দিন পর আসার পরে যখন আবার বলে, তখন কি ওই ডাক্তার সাহেবের আদৌ কি স্মরণে থাকা উচিত যে আমি গত 15 দিন আগে কি লক্ষণের পরে এই ঔষধটা নির্বাচন করেছিলাম, এখন আমি কি করব? এই হিসাব মিলানো কঠিন হয়ে যায়। তার মানে একদম আবেগের, এক ধরনের ব্যবসায়ী চিকিৎসা নয়, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি তো আদৌ নয়। আর কিছু সংখ্যক ডাক্তার সাহেবরা আছেন যারা কেস টেকিং করেন, কিন্তু সেই কেস টেকিং যে পদ্ধতিটা, তার ফরম্যাটটা, এটা এক একজনের এক এক কেন্দ্রিক চুজের জন্য তারা নিজেরা করে নিয়েছে। কেউ কেউ বিভিন্ন গুরু বা বিভিন্ন বই এর আলোকে তারা এই ফরম্যাট পূরণ করেন। কিন্তু আমার কথা হলো, যে ফরম্যাটটা আমরা পাচ্ছি, সর্বোচ্চ যেটা পাচ্ছি, সেটাও কি পরিপূর্ণ কিনা, সেখানেও কোনো আবেগ কাজ করে কিনা, সেইখানেও নিজের ব্যক্তিগত কতগুলো ইমেজ, হ্যাঁ আমি যেটা করেছি এইটাই সেরা, আমি জামান স্যার যেটা করেছি এইটাই সেরা, আর একজনে বলবে আমি যেটা করেছি সেটাই সেরা। আসলে তো এখানে আবেগের জায়গা নাই, যেহেতু বিজ্ঞান। অতএব এখানে আমার হোমিওপ্যাথি ফিলোসফি কি বলে, আমার অর্গানন অফ মেডিসিন কি বলে, সেটার আলোকে কেস টেকিং করা উচিত। এখানে নিজের আবেগের কোনো জায়গা নেই, বা আমার এক গুরু আছে, বা আমার এক ওস্তাদ আছে, বা আমার বাবা ডাক্তার ছিল, সে যেটা করেছে সেইটাই যে সেরা, এরকম কোনো জায়গা নেই। এটা বিজ্ঞান দ্বারা প্রতিষ্ঠিত করাতে হবে। সবচেয়ে ঘটনা হলো এর পরিপূর্ণতা আদায় করতে হবে কেস টেকিংয়ের কাছ থেকে। কারণ কেস টেকিং হলো দর্পণ। কেস টেকিং যত সুন্দর হবে, যত স্বচ্ছ হবে, আমার ঔষধের ছবি ততটা স্পষ্টভাবে প্রস্ফুটিত হবে। আমার কেস টেকিং যদি ভুল থাকে, তাহলে আমার ঔষধের ছবিও ভুল হবে। আমার কেস টেকিং যদি আংশিক হয়ে থাকে, আমার ঔষধও আংশিক সদৃশবাহী ঔষধ নির্বাচিত হবে, কেউ ঠেকাতে পারবে না। এখন কেস টেকিং আমি করলাম 2 লাইনে 2 কথায় এবং অপূর্ণাঙ্গভাবে বললাম, হ্যাঁ আমার মেডিসিন ঠিক আছে, ও কেস টেকিংয়ে লেখছি 2 কথা, কিন্তু ঔষধ ঠিকই দিয়েছি, এটা আর এক প্রতারণা। অতএব কেস টেকিংকে আমাদের অর্গাননের আলোকে এবং যুগ উপযোগী করে, যুগের আলোকে বা যুগের চাহিদায় কেস টেকিং ফরম্যাট তৈরি করতে হবে। কারণ আমাদের অর্গানন অফ মেডিসিন এর আমরা আদৌ ছোট করব না, এটা ঠিক আছে, কিন্তু হ্যানিম্যান যদি বেঁচে থাকতেন আরও কিছুকাল, এবং বর্তমান মানুষের প্রেক্ষাপট, বর্তমান মিশ্র মায়াজমেটিক প্রেক্ষাপট, এর আলোকে নিশ্চয়ই আমাদের কেস টেকিংকে অর্গাননের বাহিরেও 2-1 লাইন বা 2-1 কথা বেশি নেওয়া প্রয়োজন আমি মনে করি। কারণ বিজ্ঞান কখনো এক তিমিরে বসে থাকার জিনিস নয়, যুগের চাহিদা মেটানোই হলো বিজ্ঞানের কাজ। অতএব সেই হিসাবে আমাদের কেস টেকিং ফরম্যাট বা কেস টেকিংয়ের বিষয় বলি, কেস টেকিংয়ের জ্ঞানতাব্য সব কিছু আমাদের কিছুটা পরিবর্তন করে আর একটু আধুনিক করার উচিত বলে আমি মনে করি। তাহলে সেই কেস টেকিং আমি 3টা ক্লাস আপনাদের নেব সংক্ষেপে, কিন্তু আসলে 3টা ক্লাসে কেস টেকিং বোঝানো খুব কঠিন হবে। তার মানে 3টা ধাপে, তা 3টাও যদি নিয়ে থাকি, আমাদের ক্লাস হয় এখানে 6 ঘন্টা করে, 5 থেকে 6, এর নিচে হয় না আলোচনা। তাহলেও কিন্তু 15 ঘন্টা যদি 3টা নিয়ে থাকি, সেই 15 ঘন্টার জিনিস নিশ্চয়ই আপনারা আধা ঘন্টায় কোনো দিন বুঝতে পারবেন না বা নিতে পারবেন না। তাহলে আমরা আজকের কেস টেকিং সম্পর্কে একটু প্রাথমিক জিনিস আলোচনা করব, জাস্ট প্রিপারেশন ক্লাস। মূল ফরম্যাটে আমরা যাব না, মূল ফরম্যাটে যাব শেষ ক্লাসটায়। কেস টেকিং এটাকে যদি আমরা ভাঙি, কেস যোগ টেকিং, কেস মানে কি? একটা ঘটনা, ইভেন্ট, ঠিক আছে। টেকিং মানে গ্রহণ করো বা লও,
তার মানে একটা ঘটনাকে তুমি তুলে নাও বা গ্রহণ করো। তাহলে দেখেন, এই কেস টেকিং শব্দকে যদি আমরা ভাগ করে পড়ি, তার কেস তার মানে কেসের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। আবার আমরা মামলায় যাই দেখি যে কেস আছে, তা কেস আছে তারা লেখে প্রথম, ওই লেখার ভিতর থেকে একটা ক্লুলেস কিলিং লেখার পরে ওই কেস টেকিংয়ের মানে যে কেসটা নিল তারা, যে ওখানের কি আইও বলে মনে হয় সম্ভবত, আইও সাহেব যেটা লেখেন, ওই লেখার পরে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়, দিয়ে 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 এসে ক্লুলেস জিনিসটাকে কিন্তু তারা উদ্ধার করে নিয়ে আসে এক সময়। কিন্তু লেখা যদি ওখানে ভালো না হয়, তাহলে পরবর্তীতে যারা এই পিবিআই টিবিআই বা অন্যান্য যে গ্রুপরা আছে বা সিআইডি বা গোয়েন্দা যারা আছেন, তারা কিন্তু ওইখান থেকে ক্লু বের করতে পারেন না। তা আমাদের রোগীর ভিতরে যে কেস বা যে ঘটনা বা যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেইটাকে টেকিং করেন, নিয়ে আসেন। যখনই এই কাজটা করবেন তখনই কিন্তু কতগুলো নীতি বা নিয়ম বা কতগুলো নক করার জায়গা থাকবে। সেই জায়গাগুলো নিয়ে আমরা একটা প্রাথমিক ধারণা আজকের আমরা দেব, যে কেস টেকিং করতে হলে বা এই প্রিপারেশন নিতে হলে রোগীকে কিভাবে প্রস্তুত করতে হবে, চিকিৎসককে। রোগীকে প্রস্তুতি না নিয়ে ইচ্ছা মতো আমি আসলো আর ইচ্ছা মতো আমার খামখেয়ালিভাবে আমি জিজ্ঞাসা করলাম আর পূর্ণাঙ্গ কেস টেকিং হবে, এটা ভাবার কোনো জায়গা নেই। এখানে রোগীকেও প্রস্তুত করতে হবে আর চিকিৎসককে তো আগে প্রস্তুতি নিতেই হবে কেস টেকিং সম্পর্কে, বা টোটাল হোমিওপ্যাথি বা টোটাল একটা রোগীকে অবজারভেশন করার কতগুলো জায়গা আছে সেগুলো তাকে তৈরি করে নিতে হবে, মানে নিজের সেই জ্ঞানটা থাকতে হবে। সেই সম্পর্কে আমরা আজকের কিছু ছড়িয়ে ছিটিয়ে কিছু কথা দিয়ে আপনাকে বোঝাতে চেষ্টা করব আমি, যে কেস টেকিং করতে গেলে আমাদের কি কি করা উচিত, যে রোগীকে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, চিকিৎসকের কি কি প্রস্তুতি থাকা উচিত। ঠিক আছে, সেটা রোগীকে বসানো, রোগীকে স্থান দেওয়া, প্রশ্ন জিজ্ঞাসার কৌশল ইত্যাদি। তার পরবর্তী ক্লাসে আমরা যাব যে কেস টেকিংয়ের ফরম্যাটে কোন কোন জায়গাগুলো আমরা পূরণ করব, কোন কোন জিনিসগুলো, কোন কোন দরজা খুলতে হবে রোগীর, কোন কোন জিনিসগুলো আমার লিখিতভাবে তুলতেই হবে, কোন কোন জিনিসগুলো আমার হিসাবে নিতে হবে, হিসাব করতে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে শেখাবো। তাহলে আজকের আমরা একটা কৌশল অবলম্বন করেছি। আপনারা একটু খেয়াল করেন, আপনাদের সবার কাছে শিট আছে, আমরা শিট দিয়েছি। শিটে দেখেন এখানে কেস এবং টেকিং, কেসে আছে কয়টা শব্দ? 4টা। টেকিংয়ে আছে কয়টা? 6টা। 4 আর 6 10টা শব্দ আছে, বর্ণ। ঠিক আছে, 10টা বর্ণ আছে। এখন এই 10টা বর্ণের প্রত্যেকটা বর্ণের ভিতরেই দেখেন কতগুলো কাজ আমরা এখানে দিয়েছি। যেমন কেস টেকিংয়ের সি দিয়ে আমরা 10টা শব্দ দিয়েছি। ঠিক আছে, তারপরে এ দিয়ে আবার 10টা দিয়েছি। প্রত্যেকটা বর্ণের জন্য 10টা করে লেয়াজু শব্দ দিয়েছি। দেখেন তাহলে কত বড় বিস্তর কেস টেকিং হতে পারে, চিন্তা করে দেখেন। তার মানে এখানে তাহলে 10 10 100টা আছে, তার মানে 100টা প্রশ্ন করলেই কি আপনারা আসলে বের হয়ে যাবেন এমন কিছু কিন্তু আবার ভেবেন না। কারণ এর পরবর্তী যে ক্লাসটা আসবে সেটা দেখবেন যে এর সংখ্যা কমে আসবে, কিন্তু আরও মধুরভাবে আসবে শব্দগুলো দিয়ে দিয়ে। লাস্টে যখন আপনাদের ফর্মটার কাছে দেব তখন আপনাদের এই ভয়টা আর থাকবে না। কিন্তু এখন হলো ব্যাপকভাবে যে আসলে একটা রোগীকে তল্লাশি দিতে গেলে আমার কোথায় কোথায় খেয়াল রাখতে হবে, সেই জন্য আমরা 100টা পয়েন্ট দিয়েছি। প্রত্যেকটা বর্ণের সাপেক্ষে 10টা করে, 10 10 100টি। আপনারা ওখান থেকে মিলিয়ে নেবেন শব্দগুলো। আমরা এখানে কাজ করেছি, শব্দটা একজনে বলবেন, আমি ছোট্ট করে তার ছোট্ট একটু ইঙ্গিত দেবো যে আসলে এটা করণীয়টা কী বা ব্যাখ্যাটা কী। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমার সাথে 3 জন সহযোগী থাকবেন। এই 10টা শব্দ, 10টা বর্ণের সাথে 100টা যে শব্দ আছে সেটা উল্লেখ করার জন্য 3 জনকে সিলেক্ট করেছি। আশা করি তারাও ভালো করবেন, আমার চেয়েও ভালো করবেন। যারা হ্যানিম্যান আশ্রমের আগামীর ভবিষ্যৎ, আমি আগেও বলেছি যে আপনারা আস্তে আস্তে উঠে আসেন। এই ডাইসে আমাকে দিয়ে সেই সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত এতটা আমাকে না খাটাই আপনারা কিছু সময় ভাগ করে নেন, বলতে শেখেন। বলতে না শিখলে কিন্তু অনেক কিছু বলা যাবে না। আপনার ভিতরে অনেক যোগ্যতা আছে, আপনি বলতে পারেন না, তাহলে ওই যোগ্যতা আর প্রকাশিত হবে না, প্রস্ফুটিত হবে না। আচ্ছা, যাই হোক, আমার সাথে আছে ডাক্তার জয়নাব খাতুন। সে শব্দটা বলবে, আমি শব্দটা সামান্য একটু ইঙ্গিত দিয়ে যাব, সামান্য ছোটো ছোটো করে ইঙ্গিত দিয়ে যাব। রমজানে খুব বেশি আপনাদেরও খাটাবো না, আমরাও খুব বেশি একটা খাটবো না। আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং ওখানে মিলিয়ে নেবেন
এবং আপনাদের যে শীটের সাথে যে শব্দ আছে আমাদের এখানে বর্ণনার সাথে নিশ্চয়ই হুবহু এটা মিলবে না, আপনারা বুঝে নেবেন। তাহলে আমরা শুরু করি। ডাক্তার জয়নব খাতুন সে বলবে হলো কেস, CASE, এই 4টা বর্ণের সাপেক্ষে 40টা ওয়ার্ড বলবেন। সেই ওয়ার্ডগুলো কি আপনারা খেয়াল করবেন। সেই ওয়ার্ডগুলোর পিছনে কিন্তু রোগীর এবং পরিবেশ চেম্বারের এবং চিকিৎসকের করণীয় তিনটাই কিন্তু একত্রে আসবে। টোটাল একটা রোগীকে কিভাবে গাইড দিতে হবে সেই জিনিসটাই কিন্তু এখানে আসবে। সেই ইঙ্গিতগুলো না আপনারা খেয়াল করেন। তাহলে আমরা শুরু করি। ডাক্তার জয়নব খাতুন দেখি সি দিয়া কি বলতে পারেন। আসসালামু আলাইকুম। সি দিয়ে প্রথম যে শব্দটি আছে সেটি হলো কম্পোজ ইয়োরসেলফ। আপনারা ধরে নেবেন এটা চিকিৎসকের। চিকিৎসক নিজেকে শান্ত এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কেস টেকিংয়ের জন্য। দ্বিতীয় শব্দটি হলো ক্লারিটি অফ মাইন্ড অ্যান্ড থটস। তার মানে হবে চিকিৎসকের মনে, চিকিৎসকের চিন্তায় স্বচ্ছ থাকতে হবে। পূর্বের কোনো ধারণা বা ধোঁয়াশা বা নিজের কতগুলো পুরনো অভিজ্ঞতা এখান থেকে তাকে মুক্ত থাকতে হবে। তার মানে কথাটা হলো এরকম যে আমি কালকের একটা আর্সেনিকের রোগী দেখেছি, কলেরা চলে গেছে। পরশুদিনও একটা দেখেছিলাম, সেটাও ভালো হয়েছে। এখন একটা আমার রোগী আসছে, বর্তমান রোগী, তাকেও আমি আর্সেনিক দেব, এই বদ্ধ ধারণা থেকে তাকে সরে আসতে হবে। কারণ আমার এই তৃতীয় রোগীটা অন্য একটা মেডিসিনেরও হতে পারে। তৃতীয় শব্দটি হলো কনফিডেন্স। তার মানে এটাও চিকিৎসকের নিজের জ্ঞানের উপরে আস্থাশীল এবং বিশ্বাসী হতে হবে। রোগী যেন চিকিৎসকের উপর নির্ভর করতে পারে। তার একটা আত্মবিশ্বাসের প্রয়োজন আছে যে আমি আমার চিকিৎসাবার যার উপরে দিলাম সে জানেন, বোঝেন, আমাকে দেখেছেন, আমার ঘটনা বুঝেছেন, এই আস্থাটা নিয়ে যেতে হবে তার। চতুর্থ সি, কানেক্ট উইথ দ্য পেশেন্ট। তার মানে হলো রোগীর সাথে বিশ্বাসের একটা সম্পর্ক গড়ে তুলতে হবে চিকিৎসককে, যেন রোগী তার মনের কথা, গোপন কথা সব কিছু চিকিৎসকের কাছে খুলে বলতে পারেন। সেই পরিস্থিতি বা সেই পরিবেশ তৈরি করতে হবে। 5 নাম্বার সি, কানেক্ট উইথ কেয়ার অ্যান্ড ডিপলি। তার মানে হলো রোগীর সাথে একটা আন্তরিক সম্পর্ক হবে চিকিৎসকের। যদি রোগীর সাথে আন্তরিকতা না থাকে তখন রোগী নির্দ্বিধায়, নিঃসংকোচে, বিনা বাধায় অনেক কিছু বলতে পারেন না, অনেক কিছু এড়িয়ে যান। এই জন্য সম্পর্কটা হবে চিকিৎসকের সাথে খুব আন্তরিক। কার সাথে? চিকিৎসকের এবং রোগীর সম্পর্কটা। এখানে আমি ডাক্তার হাম মিয়া দিয়ে ভাবের উপরে থাকার কোনো জায়গা আমাদের নেই। 6 কানেক্ট ট্রাস্ট। তার মানে আন্তরিকতা, সহানুভূতি এবং বিশ্বাসের ভিত রচনা করতে হবে রোগীর সাথে, যেন সে তার আমানত, রোগী যা কিছু বলে এগুলো তো আমানত, কিন্তু আমাদের দেশে কিছু কিছু ডাক্তার সাহেবরা দেখবেন রোগীর আমানতকে খেয়ানত করে দিচ্ছে, জনসম্মুখে প্রকাশ করে দিচ্ছে। এতে রোগীর ওই ভালো হয়ে যাওয়ার পরে কতগুলো মনক্ষুণ্ণ হয় যে আমার এই গোপন জিনিসটা জেনে গেল আমার বন্ধু, আমার অফিসের কলিগ, আমার বস, আমার স্বামী, আমার স্ত্রী, আমার শ্বশুর, আমার আত্মীয়। অতএব তার যাবতীয় বক্তব্য আপনার কাছে আমানত, সেই আমানত রক্ষা করবেন, সেই বিশ্বাসটা রোগীর থাকতে হবে। 7 কম্প্রিহেন্ড। তার মানে রোগীর অবস্থা, রোগীর সামগ্রিক অবস্থা, বিভিন্ন অবস্থা থাকে, সেই সামগ্রিক অবস্থা মন খুলে শুনতে হবে, সেই ধৈর্যশীল হতে হবে এবং সেগুলো অনুধাবন করতে হবে। এবং রোগীর ভিতরের যে আত্মার যে একটা বেদনা বা আত্মার যে একটা কান্না আছে সেই জিনিসটা অনুধাবন করতে হবে। আচ্ছা, 8 নম্বরে দেখি আমরা কি আছে। 8 কমিউনিকেট উইথ কম্প্যাশন। তার মানে রোগীর শুধুমাত্র ভাষায় নয়, তাকে অনুভব দিয়া তার সাথে সংযোগ স্থাপন করেন। আমরা কিন্তু এটা ছেড়ে দেই। আমরা রোগীর সাথে যখন কথা বলি শুধু কান দুটো খাড়া রাখি, ঠিক আছে, আর চোখ দুটো তো অনেক সময় রোগী লিভির পরে থাকে বা অন্যদিকে থাকে, থাকুক, কিন্তু আপনার ভিতরে আরেকটা অনুভূতির জায়গা আছে, সেইটা রোগীর সাথে সংযোগ স্থাপন করে দেন, তার ব্যথার সাথে, তার কথার সাথে, তার ভাষার সাথে, তার সুরের সাথে। এবং আপনার এই 2 নেত্রর বাহিরে আরেকটা নেত্র আছে,
থার্ড আই সেটাকে সজাগ করে তোলেন। 9C. Connect with compassion. রোগীর সঙ্গে সহানুভূতির সংযোগ স্থাপন করেন। তার ব্যথাকে যেভাবে বলে আপনি তখন হেসে দিয়েন না, বা অন্য একটা পাশে কোনো কথায় বা কিছুতে একটা হাসি আসে, সেই হাসিটা না, রোগীর অভিব্যক্তির সাথে আপনার অভিব্যক্তিকে মিলিয়ে ফেলেন। কারণ তখন রোগী মনে করবে যে আমার কষ্ট, বিশেষ করে মেন্টাল ডিজিজগুলো তো অবশ্যই একজন সহানুভূতি পূর্ণ চিকিৎসককে খোঁজেন, যে আমার কথাটা বুঝুক, আমার কথাটার গভীরতা সে বুঝুক, মাপুক, অনুভব করুক এবং সেই অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দেখ। 10C. Curiosity. তার মানে জানার আগ্রহ তৈরি করতে হবে। আপনি যদি চিন্তা করেন রোগীটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, দুই কথা বলছে এখানে ছেড়ে দিয়ে, আর এত জিজ্ঞেস করার দরকার কি, একটু পরেই ইফতারি বা একটু পরেই আর একটা রোগী দেখতে হবে, সেই ক্ষেত্রটা ভুলে যান। রোগীর অবস্থা বুঝে আপনার গভীরতা, যেহেতু আপনার থার্ড আই বুঝে ফেলেছে যে না এই রোগীর গভীরে, আরও গভীরে ঢুকতে হবে, আরও গভীরে ঢুকতে হবে, নিশ্চয়ই সেখানে একটা আগ্রহ তৈরি করতে হবে। সেই আগ্রহটা তৈরি করেন। কেন এমন হলো সেই জিনিসটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি তো রোগীর পরে ছেড়ে দিলে হবে না, যে আপনার এত কেমন কাজ হলো, সে দু একটা কজেশন বলতে পারবে, কিন্তু সেগুলো যোগসূত্র মিলানো, তার পিছনে কি লুকিয়ে আছে সেই জিনিসটা তো অনুধাবন বা খুঁজে বের করার দায়িত্বটা আপনার, সেটা আপনাকেই খুঁজতে হবে, সেটা রোগীর পরে ছেড়ে দিলে হবে না। অতএব আপনাকে জানার আগ্রহ তৈরি করতেই হবে, যে আমার আরও অতলে যেতে হবে, আরও অতলে যেতে হবে, দেখি না এই রোগীটার এটা মূল কজেশনটা কোথায় লুকিয়ে আছে, চিকিৎসাটা কোথায় লুকিয়ে আছে, সেন্সেশনের মূল ট্রিগার পয়েন্টটা কোথায় লুকিয়ে আছে, তার অ্যাপ্লিকেশনটা কোথায় লুকিয়ে আছে, এই আগ্রহটা প্রকাশ করতে হবে। তাড়াহুড়া করার কোনো জায়গা নেই। সির পরে A. প্রথম A. অ্যাক্টিভ লিসেনিং। আচ্ছা, আমরা এর মানে বুঝেছেন আপনারা, কেস টেকিং এর CA, আমরা এরতে চলে গেছি। প্রথম আমরা সি এর 10টা শব্দ দিয়েছি, এবার এর 10টা শব্দের থেকে প্রথমটা সে বলল। তার মানে মনোযোগ দিয়ে শোনো। আবার বলি, মনোযোগ দিয়ে শোনো, তার প্রতিটি শব্দের সুর শোনো। কথাটা বুঝেন? মনোযোগ দিয়ে শুনলেই হবে না, তার শব্দ যে বলল সে শব্দের একটা সুর আছে, তার একটা ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনটা আপনার বুঝতে হবে। স্যার আমি খুব কষ্টে আছি, না আপনি যে কষ্টে আছে তাতে আমার কি কষ্টে আছে, সেই কষ্টের কষ্টকে অনুভব করতে হবে। স্যার কি যে মাথা যন্ত্রণা, আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি লেখেন কেসটাকে, স্যার কি যে মাথা যন্ত্রণা, বুঝিয়ে বলতে পারবো না, এটা লিখলে কোনো কাজ হবে? তার মানে বুঝিয়ে বলতে পারবো না, তার মানে গভীরতা কতটা, রোগীর ভাষা হারিয়ে ফেলেছে ব্যথা, সেই সুরটা, সেই রিদমটা আপনাকে বুঝতে হবে, সেই তরঙ্গটা আপনাকে বুঝতে হবে। সেই তরঙ্গ যদি না বুঝতে পারেন তাহলে আপনি সঠিক মেডিসিন এবং সঠিক গভীরতায় আপনি যেতে পারবেন না। সেকেন্ড A. অ্যাভয়েড ইন্টারাপশন। তার মানে রোগীর কথা বলার সময় কখনো বাধা দিবেন না। এইটাই আমরা কিন্তু করে থাকি। ওটা আমি বুঝে ফেলাইছি, আপনি পরেরটা বলেন। তার কথা বলা শেষ হয় না, এর ভিতরে আরেকটা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছি, এত সময় দেওয়ার সময় নেই, ওই রোগীর এত কথা শোনার আমার সময় নেই। তার মানে রোগীর কথা বলার সময় দিতে হবে, কারণ ওই কথার ভিতরে তার বডি ল্যাঙ্গুয়েজ আসতে পারে, ওই কথা বলার মাঝখানে বা শেষের ওয়ার্ডটা আপনাকে সঠিক পথ দেখাতে পারে। অতএব রোগীর কথা বলায় বাধা দেওয়া যাবে না। গল্প বললে গল্প শুনতে হবে, গল্পের ভিতরে লুকিয়ে থাকতে পারে আপনার আরোগ্য। কিন্তু আমরা তো ব্যবসায়ী হয়ে গেছি, চেম্বারে রোগী হয়ে গেছে 50, 60, 100, 150। অতএব তাড়াতাড়ি গরু তাড়ানো, দুই কথা জিজ্ঞেস করে হ্যাঁ আমি বর্মিয়া বুঝে ফেলাইছি, এই বোঝা দিয়ে চিকিৎসা হয় না, হোমিওপ্যাথি চিকিৎসা হয় না। আপনারা দেখেছেন আমার পুরনো যে কার্ড, ভিজিটিং কার্ড, ওখানে লেখা আছে একদম সুন্দর করে আলাদা কালি দিয়ে যান জল জল করে, যে মাত্র 3 জন রোগী দেখা হয়। সকাল 10টায় চেম্বার করে, মাঝখানে বসে 2 দিন ক্লাস আছে, আর ওই রাত 8টা 9টা পর্যন্ত চেম্বার করি, তার ভিতরে মাত্র 3 জন রোগী দেখা। তার ভিতরে এমন এমন রোগী গেছে প্রথম ট্রিটমেন্টে, যে রোগীগুলোকে আবার বলেছি যে আপনি আবার 1 সপ্তাহ পরে আসেন, 1 সপ্তাহ পরে আপনাকে ঔষধ দেবো, ঠিক আছে, এরকম গেছে। তারপরে যখন চাপ সামলাতে পারি না, এখন দেখেন বর্তমান কাটে লেখা আছে মাত্র 10 জন রোগী দেখা হয়, ঠিক আছে। কঠিন হয়ে যায় হোমিওপ্যাথিতে, ক্রনিক ডিজিজ 10 জন রোগী দেখা একজন চিকিৎসকের জন্য খুব কঠিন হয়ে যায়। কিন্তু সেইখানে যদি আমি ব্যবসায়ী হয়ে যাই, রোগীর সংখ্যা বেড়ে যায়, অবশ্য কিছু করার থাকে না ডাক্তারদের, কারণ রোগীদের তো আবেদন আছে, তাদেরও তো চায় যে ডাক্তারকে দেখাই, এরকম একটা পরিস্থিতি কিন্তু এসে যায়, তখন খুব কষ্ট হয়ে যায় এবং প্রপার চিকিৎসাটা হওয়া খুব কঠিন হয়ে যায়। অবশ্য একসময় করতে করতে আপনাদের যখন অভিজ্ঞতা বেড়ে যাবে তখন আর এতটা সময়ের প্রয়োজন হয় না।
যাই হোক, তার মানে কী করতে হবে, রোগীর প্রতি আপনার সবসময় নজর রাখতে হবে, তার কথাগুলো আমার শুনতে হবে। কারণ রোগী কিন্তু একটা ডালি সাজিয়ে আছে যে আমার সব জিনিসগুলো সুন্দর করে বলবো, ডাক্তার সাহেব সব কিছু শুনবে, বুঝে শুনে আমার ঔষধ দেবে যেন আমি ভালো হই। তার আবেদন তো এটা থাকবেই, প্রত্যেকটা রোগী থাকবে যে আমি ভালো হই, আমার কথাগুলো সব শুনুক ডাক্তার, এটা তো সবার আবেদনই থাকবে। কিন্তু আমাদের দেশের ডাক্তাররা কিন্তু এই সময়টা রোগীকে দেন না। তারা ওই একটা দুটো তিনটা চারটে লক্ষণের পরেই কাজ সেরে দিয়ে ঔষধ নির্বাচন করে দেন। এটা কিন্তু রিয়াল হোমিওপ্যাথ হয় না। যে ঔষধটা দিয়েছেন এর চেয়ে আর একটা বেটার ঔষধ লুকিয়ে আছে এই রোগীর জন্য, সেটার কিন্তু সন্ধান আপনিও পান নাই। অতএব রোগীর কথা শুনতেই হবে। থার্ড এ, অ্যাকনলেজ পজেস। এখানে বোঝাতে চাচ্ছি রোগী কখনো কখনো বলতে বলতে থেমে যায়, সেই থেমে যাওয়াকে আপনাকে সময় দিতে হবে। তোমরা যারা চেম্বারে এখানে আছো, মাঝে মাঝে রোগীকে আমি বলি আচ্ছা ঠিক আছে আপনি একটু পরে বলেন, আবার এও বলি তোমাদের একটু ইশারা দিয়ে বলি আগে কাঁদতে দাও। কি তোমাদের বলি না মাঝে মাঝে আগে রোগীকে কাঁদতে দাও? কারণ রোগী কিছু কিছু জায়গায় আটক হয়ে যায়, বিশেষ করে তার মনের তালা ভেঙে যখন আপনি বিধানে তার আবেগের জায়গাগুলোকে টাচ করবেন, তখন বলতে বলতে সে তখন আটক হয়ে যায়, আর গলার থেকে সাউন্ড আসে না, কেঁদে দেয়। এখন যদি আপনি তাড়াতাড়ি বলেন আমার আরও রোগী রয়েছে পানি মোছেন, এই বললে কিন্তু চিকিৎসা হবে না। একটু সময় দেন, সময় দেওয়ার পরে তাকে আবার নতুন করে বলার সুযোগ দেন, ঠিক আছে? ফোর্থ এ, অ্যালাউ এক্সপ্রেশন অ্যান্ড অ্যালাউ স্পেস। রোগীর ভাব প্রকাশের সুযোগ দাও, উত্তর দিতে সময় দাও। রোগী একটা প্রশ্ন করলেন আপনি, সেইটার ভাবার্থ বুঝে সেই উত্তর নিতে তাকে একটু চিন্তা করতে সময় দেন, এবং আপনার বোঝার জন্য এবং তাকে সুন্দর করে বলার জন্য সময় দেন। তাড়াতাড়ি উত্তর দেন, আমার আরও রোগী হয়েছে, আপনি তাড়াতাড়ি উত্তর দেন, এই কথাগুলো বলা যাবে না। ফিফথ এ, আস্ক হাউ অ্যান্ড হোয়াট অ্যান্ড অ্যাকনলেজ ইফোর্ট। এইটা আপনারা সবাই জানেন। রোগী হ্যাঁ বা না বলে যেতে পারে এমন কোনো প্রশ্ন করেন না। প্রশ্ন করার শিল্প আছে, প্রশ্ন করার কৌশল আছে। এমন প্রশ্ন করেন না যাতে রোগী হ্যাঁ বা না এই কথাটা বলতে পারে, এমনভাবে প্রশ্ন করেন যেন সেখানে কিছু বর্ণনা দিয়ে দিতে বাধ্য হয়। এই কৌশলটা বা এই শিল্পটা আপনার করতে হবে। যেমন আমি যদি আপনার ব্যথা কি ডান পাশে? না স্যার। আপনার ব্যথা কি বিকালে বাড়ে? তখন লিডিং কোশ্চেন করা যাবে না। বিকালে বাড়ে? হ্যাঁ স্যার। আচ্ছা আপনি কি ঠান্ডায় থাকলে ভালো লাগে? না স্যার। তাহলে এরকম প্রশ্ন দেওয়া যাবে না যাতে হ্যাঁ এবং না বলে রোগী সংক্ষেপে বের হয়ে যেতে পারে। আপনার প্রশ্ন হবে ব্যথাটা কখন বাড়ে, এবার কিন্তু সে একটা বর্ণনা দেবে, সঠিকটা দেবে, না হ্যাঁ দিয়ে গেল না, ঠিক আছে? তাহলে রোগীকে এমনভাবে প্রশ্ন করেন যাতে রোগী হ্যাঁ বা না বলে চলে যেতে পারে সংক্ষেপে। এমন প্রশ্ন দূষণীয়, অতএব এটাকে আপনার এড়িয়ে যেতেই হবে। সিক্স এ, আস্ক উইথ আর্ট। শিল্পের মতো প্রশ্ন করো যাতে রোগী কিছু বলতে আগ্রহ প্রকাশ করে, ঠিক আছে? এবং তার কিছু আরও প্রশ্ন বা আরও কিছু বলার ক্ষেত্র জন্মায় বা আগ্রহ জন্মায়, এমনভাবে শিল্প দিয়ে প্রশ্ন করেন। যেমন একটা প্রশ্ন করবো, এমন একটা কৌশলে প্রশ্ন করব, সে এটার সম্পর্কে অনেক কিছু বলে যেতে পারে। এখন একটা রোগী বলতে বলতে বিমর্ষ, দেখলেন ইগনেশিয়ার অবয়ব ধরা পড়েছে, আপনি যদি মনে মনে ভেবে নেন, কুসংস্কারাচ্ছন্ন হয়ে যদি ভেবে নেন যে মনে হয় লোকটার ভিতরে সাইলেন্ট গ্রিপ আছে, ঠিক আছে? এইভাবে না করে এমন প্রশ্ন করেন শিল্প কায়দায়, সে কিছু বলে যেতে পারে। আচ্ছা আপনার টেনিসের গল্পটা একটু বলেন, প্রশ্নটা এরকম হতে পারে, ঠিক আছে? আচ্ছা ওখানে কোনো আঘাত বা কোনো কষ্ট আপনার আছে কি না, এভাবে প্রশ্ন করেন। সরাসরি কোনো অ্যাটাক করা যাবে না যে আপনার কি কোনো প্রেম ঘটিত কোনো ছ্যাঁকা টাকা আছে নাকি, প্রেম ঘটিত আঘাত টাকাতে এরকম আছে নি, এরকম প্রশ্ন করা যাবে না। শিল্পের মতো করে প্রশ্ন করেন। সেভেন এ, আস্ক ওপেনলি। এমনভাবে প্রশ্ন করো যেন বাধাহীনভাবে নিজের কথা সে বলতে পারে, যেন কোনো বাধা বা দ্বিধা বা সংকোচ সৃষ্টি না হয়। এইট এ, অ্যাডাপ্ট ইয়োর ল্যাঙ্গুয়েজ। এই কথাটা খুব সুন্দর, ঠিক আছে? অ্যাডাপ্ট ইয়োর ল্যাঙ্গুয়েজ, তার মানে রোগীর অবস্থা বুঝে, তার বয়স, তার ক্ষেত্র, তার শিক্ষা, তার স্ট্যাটাস, সেই বুঝে আপনাকে প্রশ্ন করতে হবে। সব এক স্ট্যাটাসে সব রোগীকে প্রশ্ন করা যাবে না। একজন অল্প শিক্ষিত সাধারণ রোগী, তাকে যদি আপনি সেই শৈল্পিক প্রশ্ন এমন শৈল্পিক করলেন, সেই ভাষাটাই আপনি বুঝতে পারলেন না, এই আপনার সেন্সেশনটা কি হবে সে বুঝবে?
আপনার এই যে মাথা ব্যথা এর সেন্সেশনটা বলেন, এর কজেশনটা বলেন তো। এভাবে প্রশ্ন করা যাবে না। রোগীর বয়স, রোগীর শিক্ষা, রোগীর স্ট্যাটাস, রোগীর জ্ঞান, রোগীর পরিবেশ বুঝে আপনাকে সবসময় প্রশ্ন করতে হবে এবং সেই পটভূমিটাই আপনার তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আপনারও ভাষা তৈরি করতে হবে রোগীর ভাষার সাথে। অতএব এখন হাই এডুকেটেড পেশেন্ট, তারে যদি আপনি আবার লোকাল ভাষায় প্রশ্ন করেন তখন কিন্তু আপনার সম্পর্কে এই বেটা তো একেবারে এখন পর্যন্ত ভাষাই শিখে না, ডাক্তারি কি শিখেছে। আবার একজন অল্প শিক্ষিত বা সাধারণ মানুষ, তারে যদি আপনি যদি আবার খুব ওই রকম তোমার সেন্সেশন, তোমার ইসে মোডালিটি বলো, তোমার কনকমিডেন্স বলো, তাহলে কিন্তু কিছুই আপনি পাবেন না। অতএব রোগীর বয়স, রোগীর অবস্থা, রোগীর শিক্ষাগত অবস্থা, রোগীর অনুভূতির স্তরকে বুঝে সেই অনুযায়ী আপনাকে প্রশ্ন করতে হবে। 9A, affirm gently. এখানে কথাটা কীভাবে বোঝাবো, তার মানে আপনি স্টাসু হয়ে যান না ডাক্তার, বিএসএমএস বা ডিএসএমএস হামবরেন, ঠিক আছে। প্রশ্ন করে আপনি একদম সোজা হয়ে স্টাসু হয়ে থাকেন না, মাঝে মাঝে রোগীর কথার সাথে একটু সায় দেন, মাথা নাড়ান, ঠিক আছে। ছোটো ছোটো ভাষা দিয়ে হ্যাঁ দিয়ে বা অন্য একটা ভাষা দিয়ে তাকে আরও একটু উৎসাহী দিয়ে তাকে এগিয়ে নিয়ে যান। একদম ভাব নিয়ে বসে আছেন, তোমার কাছে তুমি বলো আর আমি শুনি, তাতে কিন্তু রোগী বলার উৎসাহ হারিয়ে ফেলবে। তার অভিব্যক্তির সাথে অভিব্যক্তি মিলান, তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে বডি ল্যাঙ্গুয়েজ, তাকে একটু স্বীকৃতি দেন, দিলে সে আরও বলতে আগ্রহী হবে বা উৎসাহ পাবে। 10A, attune to energy. আমাদের 10 নাম্বার, এর 10 নাম্বার বা শেষ নাম্বারটা, তার মানে রোগীর ভেতরের মানসিক একটা তরঙ্গ আছে, সেটা ধরার চেষ্টা করতে হবে। রোগী যা কিছু বলল সে তো একটা বীণা, সেখান থেকে তো সুরটা তোলে। সুর বিভিন্ন গানের হতে পারে, বিভিন্ন শব্দের হতে পারে, কিন্তু তার একতারাটা বা তার বীণাটা কিন্তু এক জায়গায়। সেই বীণাটা কি বলতে চাচ্ছে, সেই শব্দগুলো, সেই তরঙ্গটা আমরা বোঝার চেষ্টা করব বা করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তীতে কেসের আমরা এসে আসব। দেখি এসের 10টা শব্দ কি কি বলতে পারে ডাক্তার জয়নব খাতুন। First essay, see the whole. সি দা হোল, তার মানে কোনো আংশিক নয়। রোগ, শরীর, মন, আত্মা সহ সম্পূর্ণ মানুষটিকে, ঠিক আছে, পূর্ণতায় নিয়ে আলোচনা করতে হবে। এখানে এককেন্দ্রিক হওয়া যাবে না। তার মানে আমাদের যে একটা স্লোগান শোষা বলি, ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ, এই পর্যন্ত থেমে যাই। কিন্তু ওইটা মূলত হবে, পুরো স্লোগানটা কিন্তু ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ, ট্রিট দ্য হোললি বাট নট পার্টলি। দেখেন ওইখানে কিন্তু ট্রিট দ্য হোল, পূর্ণাঙ্গভাবে চিকিৎসা করো, আংশিক নয়। তাই এখানে যে জয়নব খাতুন বলো সি দ্য হোল, তার মানে এখানে আমার সি দ্য হোলে কী নিতে হবে, রোগ বলবে, রোগের কথা আমরা দেখব, রোগটা কার হয়েছে সেই রোগীকে দেখব, সেই রোগীর ভিতরে একজন আমি আছি, মন আছে, সেই মনকে দেখতে হবে, এবং সোল, ওই রোগীর একটা সোল আছে বা আত্মা আছে, সেখানে কি বলে, এই সমগ্র মানুষটিকে আমাদের বিশ্লেষণ করতে হবে। কোনো একটা পার্ট আপনি চিকিৎসা দিতে পারবেন না বা পার্টের আংশিক জিনিস আপনি কেস টেকিংয়ে নিতে পারবেন না, সেটা পূর্ণাঙ্গ কেস টেকিং হবে না। Second S, stay holistic. তার মানে রোগীর জীবনশৈলী, প্রত্যেকটা মানুষের একটা জীবনশৈলী আছে। সবার জীবনশিল্পী একরকম নয়, জীবনশৈলী একরকম নয়, এক এক রকম এক একজনের। সেই রোগীর জীবনশৈলী, তার পরিবেশ এবং সেই পরিবেশের সাথে সম্পর্ক কীরকম, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। Third S, seek underlying causes. তার মানে কজেশন যে ব্যাপারটা, প্রত্যেকটা সমস্যার অতলে কিছু অবশ্যই 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 কারণ লুকিয়ে থাকে। সেই কারণগুলোকে আমাদের খুঁজতে হবে এবং বুঝতে হবে। তার মানসিক ক্ষত থাক বা শারীরিক ক্ষত থাক বা অর্গানিক কোনো ত্রুটি থাক, যেখানে যে ত্রুটি আছে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই রোগীটা যে আমার কাছে আছে, এটা কি আমাদের রোগের পিছনে যে কজেশনটা সেটা কিন্তু মেন্টাল না ফিজিক্যাল, সেই জিনিসগুলো আমাদের বের করে নিতেই হবে। তার মানে সমস্যার অতলের কারণগুলো আমাদের খুঁজতেই হবে। Fourth is search and silent observation. তার মানে অনুসন্ধান করতে হবে, রোগীর ভিতরের কিছু জিনিস আমাদের অনুসন্ধান করতে হবে। যেমন তার কারণটা কোথায়, তার শিশুকাল কেমন ছিল, তার কোনো মানসিক ক্ষত আছে কি না, তার পিছনে কোনো সাইলেন্ট গ্রিপ বা অপমান বা অন্য কিছু লুকিয়ে আছে কি না, এগুলো আমার অবশ্যই সার্চ দিতেই হবে, সন্ধান দিতে হবে। রোগী যা বলে শুধু ওইটাই সম্বল নয়, অতলেও লুকিয়ে থাকে অনেক কিছু, সেটাও আপনাকে বের করে আনতে হবে। Fifth is silent observation.
তার মানে নীরবে, সাইলেন্ট, নীরবে পর্যবেক্ষণ করে, এখানে তাড়াহুড়া করার কিছু নেই। এবং কি অবজারভেশন করতে হবে, কি পর্যবেক্ষণ করতে হবে? রোগীর আকৃতি, রোগীর প্রকৃতি, রোগীর মুখ, রোগীর ভঙ্গিমা, রোগীর দেহ ভাষা, যেটাকে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখেছি বা জেস্চার বলেছি আগের ক্লাসে, সেই জিনিসগুলো কি করতে হবে? আপনার সুন্দর নীরবে পর্যবেক্ষণ। আপনি কথা বলেন, শোনেন, আপনার এই দুই চক্ষু ঠিক রাখতে হবে, ভিতরের থার্ড আই ঠিক রাখতে হবে, কান ঠিক রাখতে হবে, সব সজাগ দৃষ্টি রাখতে হবে। অর্গান অফ মেডিসিনই আছে আমাদের কথাগুলো। চিকিৎসককে অত্যন্ত অনুভূতিশীল, অত্যন্ত সতর্ক হতে হবে, বিশেষ করে রোগী পর্যবেক্ষণের ভিতরে। আপনার রোগী কথা বলেছেন, আপনি চেহারার দিকে তাকিয়ে আছেন, কিন্তু রোগী আপনার চেয়ারের নিচে পা নাচিয়ে ভূমিকম্প বানাই ফেলাইছে, ওটা আপনার চোখের দৃষ্টিগোচর হয় নাই, তার মানে আপনার সব কিছু দেখা হয় নাই। 6S, sense the unspoken and see micro expression. তার মানে সূক্ষ্ম মুখাবয়ব এবং অপ্রকাশিত যে কথাগুলো রোগীর ভিতরে থাকে, যেটা বলতে চেয়েও সে ভাষা দিয়ে বলতে পারে নাই, ফুটাতে পারে নাই, অনুভূতি দিয়ে তার ভিতরে অনুভূতি আছে, অনুভব আছে, সেটা ভাষায় রূপান্তর করতে পারে নাই, সেই সমস্ত অপ্রকাশিত অনুভূতিগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, যে লোক এখানে আটক হয়েছে, এখানে কিছু বলতে চেয়েছিল, পরবর্তী প্রশ্ন করে সহজ করে দিয়ে সেই অনুভূতিটাকে তুলে নিয়ে আসেন, অথবা নিজের অনুভবে সেটাকে তুলে নিয়ে আসেন। 7S, sense vital energy blocks. প্রাণ শক্তির বাধা, তার মানে আমাদের ভাইটাল ফোর্স বা ভাইটাল এনার্জি যেটাকে বলি, সেই প্রাণ শক্তির বাধা কোথায় সে আটক হয়েছে বা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, সেইটা খুঁজে দেখতে হবে এবং সেটা আপনার চিকিৎসকের অনুভব বা অনুধাবনও করতে হবে। 8S, sense the core pain. করবেন, তার মানে আসল কষ্ট কোথায় তা অনুভব করো। অবশ্যই তার মূল কষ্টটা কোথায় রোগী বলবে, বিভিন্ন অ্যাঙ্গেলে বলবে, বিভিন্ন উপমায় বলবে, বিভিন্ন শব্দে বলবে। মূল যে অনুভব ব্যথার জায়গাটা, সেটা থেকে সে আঙ্গিক যে প্রকাশ পেয়েছে বা বাহ্যিকভাবে যে প্রকাশ পেয়েছে, সেইগুলো নিয়ে সে বলার চেষ্টা করবে। সে তো আর এত সেন্সেশন নিয়ে চলে না। অর্থাৎ চিকিৎসককে কিন্তু সেই মূল কষ্টের মূল অনুভবটা বা মূল অনুভূতিটা, সেটাকে কিন্তু অবশ্যই অনুভব করতে হবে। 9S, support total healing. টোটাল হিলিং, তার মানে শুধুমাত্র উপসর্গ এটা নয়, সম্পূর্ণ আরোগ্যের লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। কথাটা কি বুঝাতে পেরেছি? তার মানে রোগীর শুধুমাত্র যে কিছুগুলো উপসর্গ দেখা দিয়েছে, সেই উপসর্গের পিছনের মূল কারণটা আলাদা জায়গা। সেই আপনি শুধুমাত্র উপসর্গের অনুভব করলেন বা উপসর্গকে চিকিৎসা দিলেন, সেটা কিন্তু আইডিয়াল কেয়ার হবে না। আপনাকে সম্পূর্ণ আরোগ্যের লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। 10S, synchronize all aspects. তার মানে হলো শরীর, মন, আত্মার অবস্থা মিলিয়ে চিকিৎসার পরিকল্পনা করতে হবে। আপনি যে চিকিৎসার একটা পরিকল্পনা আছে, যখন কেস টেকিং নেওয়া হয়ে যায় তখন একটা পরিকল্পনা আছে যে আমি কোন পার্টি চিকিৎসা দেবো। তখন আপনার চিকিৎসা করতে হবে যে শুধুমাত্র যেন আমার রোগের উপরে চিকিৎসাটুকু না হয় বা শুধুমাত্র মনের পরে না হয়, আপনাকে এখানে টোটালিটিটা নিতে হবে। তার শারীরিক, তার রোগের অবস্থা নিতে হবে, শারীরিক অবস্থা নিতে হবে, মনের অবস্থা নিতে হবে এবং সোলের অবস্থাকে নিয়ে আপনার একটা পরিকল্পনা সাজাতে হবে যে আমি সম্পূর্ণ রোগীটাকে চিকিৎসা দেব। তাহলে আমাদের এরপরে আসবে হলো কেসের শেষের বর্ণ ই। দেখি আমাদের ডাক্তার জয়নব খাতুন কি বলে। First E, explore. অন্বেষণ করো ভিতরের অস্থিরতা, লুকানো চিৎকার এবং ভিতরের আবেদনটা কি, আমাদের সবগুলো অন্বেষণ করতে হবে। তার মানে ভিতরের অস্থিরতা, তার লুকানো যদি কোনো চিৎকার থাকে, লুকানো কোনো কান্না থাকে, লুকানো কিছু বলার থাকে, লুকানো কোনো কথা থাকে, সেটা আমাদের খেয়াল করতে হবে। এবং সর্বোপরি সব কিছু বলার একটা অ্যাপ্লিকেশান আছে, আবেদনটা কি, যে রোগী যে এত কিছু বলল এর মূল আবেদনটা কি। Second E, explore emotions. এখানে অন্বেষণ করো বা খোঁজো আবেগীয় গভীরতা, বিশ্বাস, ভয়, আতঙ্ক, এই স্তরগুলো অবশ্যই আমাকে খুঁজে বের করতে হবে। Third E, expand understanding. রোগীর মানসিক অবস্থা গভীরভাবে বুঝতে চেষ্টায় থাকো বা চেষ্টারত হও। Fourth E, explore triggers. ট্রিগার্স, এই কথাটা আপনাদের আগে পড়িয়েছি। কি ঘটনার পর থেকে বা কোন ঘটনার থেকে বা কোন জায়গার থেকে তার রোগ শুরু হলো, সেটাকে দেখো, সেটাকে খুঁজে বের করো।
Fifth E. Explore patient's perspective. রোগী কি ভাবছে, তার ভাবনাটা কি। রোগীরও তো একটা ভাবনা আছে। আপনি যেমন একটা বসে বসে ভাবেন আমি এই করবো, রোগীরও তো একটা ভাবনা আছে। সেই রোগী কি ভাবছে সেটা জানো বা সেটা বোঝো বা সেটা অনুধাবন করো। Sixth E. Explore desires. রোগীর আকাঙ্ক্ষার গভীরতা এটা অনুসন্ধান করতে হবে। রোগীর আকাঙ্ক্ষার গভীরতা অনুসন্ধান করো। Seventh E. Examine emotional triggers. আবেগের কারণ বা উৎস বা মূল কেন্দ্র সেটা কোথায় এটা অনুসন্ধান করো। Eight E. Eliminate assumption. তার মানে হলো আগাম ধারণা বা পক্ষপাত, বিশেষ করে আগাম ধারণা বা বদ্ধ ধারণা, এটা থেকে চিকিৎসককে অবশ্যই মুক্ত থাকতে হবে। যে মনে হয় ও একটা আঘাত পেয়েছে বা সংসারে মনে হয় অসুবিধা, রোগীর কথা দেখে আপনি যে একটা আগাম ধারণা করে নেবেন রোগী কেঁদে দিল, এন্ড কাদাটা কি তার ফিজিক্যাল কোনো ব্যথার জন্য, পেনের জন্য, নাকি তার মানসিক কোনো ব্যথার জন্য, আপনি একটা ধারণা করে নিতে পারবেন না আগে। এটাকে আপনাকে শিওর করতে হবে এবং এটা অনুসন্ধান করে বের করতে হবে। Ninth E. Engage objectively. তার মানে নিরপেক্ষভাবে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে সম্পূর্ণ রোগীটাকে এবং সম্পূর্ণ ঘটনাটাকে। এখানে আপনার ধর্মীয় কোনো কিছু দিয়া, আবেগীয় কোনো কিছু দিয়া, অনুমান কোনো কিছু দিয়া আপনি সেটা দেখতে পারবেন না। দেখতে হবে নিরপেক্ষভাবে এবং বৈজ্ঞানিকভাবে। এই নিরপেক্ষ কথাটার অর্থ কি? তার মানে বদ্ধ ধারণায় যদি যান তখন আপনি আর নিরপেক্ষ থাকলেন না। এখন আপনার স্বচ্ছ থাকতে হবে যে না, আমার এখানে বের করতে হবে সত্যটা। এখানে আমার বদ্ধ ধারণার বা রোগীর বদ্ধ ধারণার পরে নিবদ্ধ হওয়া যাবে না। 10th E. Evaluate facts. তার মানে তথ্য ও অনুভূতির মধ্যে একটা পার্থক্য করতে হবে। যে তথ্যগুলো রোগী দিল আর যে অনুভূতি সে প্রকাশ করলো এবং চিকিৎসকের যে অনুভব, এটাকে আপনাকে সায়েন্টিফিকভাবে এই তথ্যগুলো প্রমাণ করতে হবে। এটা আপনি আবেগ দ্বারা আপ্লুত করতে পারবেন না। আচ্ছা, তাহলে শেষ হলো আমাদের কেস। তাহলে কেসে আমরা দেখছি যে 40টা জায়গা আমাদের কমপক্ষে সতর্ক হতে হবে। আরও আছে, এর ভিতরে আরও অনেক জায়গা এরিয়া আছে, সেগুলো আমরা ফাইনালে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই প্রাথমিক ধারণা থেকে আপনারা নেন যে কেসের ব্যাপারে দেখেন আমাদের কত কিছুর ব্যাপারে সতর্ক হতে হবে। এবার টেকিংয়ের ব্যাপারে আমরা যাব। কেস টেকিংয়ের ব্যাপারে আমরা আরেকজন সহকারী নেব।